রাত প্রায় একটার কাছাকাছি। মাহতাব ধীরে ধীরে হেঁটে দরজার সামনে এসে দাঁড়ালো। আজকে তার বেশ অস্বস্তি হচ্ছে নিজের রুমে ঢুকতে। কই, আগে তো এরকম হয়নি কখনো। সে প্রায় রুমের সামনে 5 মিনিট দাঁড়িয়ে থেকে আর কোনো উপায় না পেয়ে অবশেষে দরজা খুলে রুমের ভেতরে আসলো। দরজা লাগিয়ে পেছন ফিরতেই তার চোখ গেল লাল বেনারসি পরে এলোমেলো হয়ে শুয়ে থাকা গভীর ঘুমে বিভোর 17 বছরের কিশোরীর দিকে। সে চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবারও খাটে শুয়ে থাকা মেয়েটির দিকে তাকালো। রুমের হালকা আলোতে মেয়েটির ফর্সা চেহারাটি বেশ মায়াবী লাগছে। কান্না করার কারণে চোখের পানিগুলো স্পষ্ট গালে শুকিয়ে আছে। মাথার লম্বা ঘন চুলগুলো ছড়িয়ে ফ্লোরে পড়ে আছে। মেয়েটিকে এইভাবে দেখে ওর কলিজাটা কেমন মোচড় দিয়ে উঠল। আজ পরিস্থিতির কাছে নিজেকে বড্ড অসহায় লাগছে। নিজে এই বয়সে এসে এত ছোট্ট একটা মেয়েকে বিয়ে করল। আজ মায়ের কথা রাখতে কি এই ছোট্ট মেয়েটির জীবন শেষ করে দিল? ভাবতেই ওর ভেতরটা ছটফট করতে লাগলো। মাহতাব ধীরে ধীরে হেঁটে খাটের কাছে গিয়ে দাঁড়িয়ে মেয়েটির লম্বা চুলগুলো যত্ন সহকারে উঠিয়ে বালিশের উপর রেখে দিল। আজ তার নিজেকে বড্ড অসহায় লাগছে। এই ছোট্ট মায়াবিনী কি কখনো তাকে স্বামী হিসেবে মেনে নেবে? তার সুখ দুঃখের সাথী হবে? ও কি পারবে এই ছোট্ট মেয়েটির পারফেক্ট জীবনসঙ্গী হতে, নাকি এই বয়সে এসে বড়সড় কোনো ধাক্কা খাবে? মাহতাব আর ভাবতে পারল না। হেঁটে আলমারির কাছে গিয়ে সেখান থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। চলুন এই ফাঁকে সবার পরিচয়টা জেনে নিই। মাহতাব তালুকদার, পেশায় একজন স্বনামধন্য উকিল। বয়স প্রায় 40-এর কাছাকাছি। লম্বা আর ফর্সা মানুষটি সবসময় চোখে চশমা ব্যবহার করে। বাড়িতে মা আর ছোট বোন ছাড়া আর কেউ নেই মাহতাবের। বাবা অনেক আগেই মারা গেছেন। জীবনে অনেক ঘাত প্রতিঘাতের কারণে এতদিন বিয়ে করেনি। তবে অবশেষে মায়ের কথা রাখতেই তার চেয়ে অর্ধেক বয়সী মেয়েকে বিয়ে করতে হলো। অন্যদিকে সদ্য বিয়ে করা বউয়ের নাম হলো মুনতাহা। সবেমাত্র কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। দেখতে শুনতে বেশ মাশাআল্লাহ। লম্বা ফর্সা চিকন গোলগাল চেহারার অধিকারী সে। তার চেহারার একটা মায়া আছে। আর ওর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো ওর হাঁটু অবধি লম্বা চুল। যে দেখে তার নজরেই পড়ে ওর সুন্দর চুলের কারণে। আজ পর্যন্ত যতগুলো প্রপোজ পেয়েছে তার বেশিরভাগ কারণ হচ্ছে ওর সুন্দর চুল। ওর লম্বা চুলের কারণে ওকে বেশি সুন্দর লাগে। 2 ভাই বোন ওরা। ভাই বড় আর মুনতাহা ছোট। ওর ভাই আসিফ মাস্টার্স প্রথম বর্ষে পড়ে। যথেষ্ট শান্ত এবং ভদ্র ছেলে। বাবা একজন হাই স্কুলের শিক্ষক। খুব সুখী পরিবার ওদের। সব কিছু ভালোই চলছিল। ঠিক এরই মাঝে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে মাহতাব আর মুনতাহার বিয়েটা হয়ে গেল। বর্তমানে সে শোকে সে পাথর হয়ে আছে। বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। 5 মিনিটের মধ্যে পোশাক পাল্টে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। এমনিতেই অনেক রাত হয়ে গেছে। এখন যদি একটু না ঘুমায় তাহলে আর উঠে ফজরের নামাজ আদায় করতে পারবে না। আস্তে আস্তে হেঁটে খাটের কাছে গিয়ে দাঁড়ালো। তার সদ্য বিয়ে করা বউটা একাই প্রায় পুরো খাটটা দখল করে নিয়ে শুয়ে আছে। সেদিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে কাছে গিয়ে আস্তে করে মেয়েটিকে সুন্দরভাবে বালিশে শুইয়ে দিল। পায়ের কাছে শাড়ি টেনে ঠিক করে দিয়ে নিজে বেশ দূরত্ব নিয়ে শুয়ে পড়ল। একবার মেয়েটির মায়াবী চেহারার দিকে তাকিয়ে অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। মাহতাব ওদিকে ফিরতেই মেয়েটি ঠাস করে চোখ খুলে ফেলল। মুনতাহার এতক্ষণ ভয়ে বুকের ভেতর ধুকপুক করছিল। আসলে মাহতাব ঘরে প্রবেশ করার সাথে সাথেই ওর ঘুম ভেঙে গিয়েছিল। ওর প্রচণ্ড ভয় করছিল, না জানে এই আধবুড়ো লোকটা ওর সাথে আবার কি করে বসে। সেজন্য শুয়ে শুয়ে দোয়া ইউনুস পড়ছিল আর চোখ বন্ধ করেই মাহতাবের গতিবিধি বোঝার চেষ্টা করছিল। যাই হোক, লোকটা আসলেই অনেক ভদ্র। তাই তো সুযোগ আর অধিকার থাকা সত্ত্বেও তাকে কোনো প্রকার জোর জবরদস্তি বা অসম্মান করেনি। ও পেছন থেকেই মাহতাবের দিকে তাকিয়ে দেখল লোকটা সাদা টি শার্ট পরে অন্যদিকে ফিরে শুয়ে আছে। ও সোজা হয়ে শুয়ে উপরের সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আজকে ওর বিয়ে হয়ে গেছে, তাও তার চেয়ে দ্বিগুণ বয়সের একটা লোকের সাথে। সেটা ভাবতেই ওর চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। নিজের বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটা সুন্দর স্বপ্ন থাকে, ঠিক তেমনই ওরও সুন্দর একটা স্বপ্ন ছিল। তাছাড়া ও ভেবেছিল এত তাড়াতাড়ি কোনো বিয়ে শাদী করবে না, পড়াশোনা করবে।
আর লাইফটা এনজয় করবে। কিন্তু ওর বাবা মা ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওকে জোর করে ধরে বেঁধে অর্ধবয়স্ক একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিল। মাঝে লোকটা অনেক শিক্ষিত, সুন্দর, ভদ্র, পেশায় একজন উকিল, সব কিছু ভালো। তারপরও কি বয়সের দিক থেকে কখনোই কি ওর মতো পুচকে একটা মেয়ের সাথে ওনার যায়? ভাবতেই মা বাবার প্রতি রাগে দুঃখে ওর চোখে পানি চলে এলো। ও শুয়ে ফ্যাস ফ্যাস করে নাক টানতে লাগলো। হঠাৎ করে মাহাতাব শোয়া থেকে উঠে বসলো। তারপর হাত বাড়িয়ে টেবিল থেকে এক গ্লাস পানি ঢেলে একবার জোরে শ্বাস নিয়ে মুনতাহা বলে ডাকলো। ব্যাস, মুনতাহার ফ্যাস ফ্যাস কান্নার শব্দ সাথে সাথে থেমে গেল। ও চোখ খিচে বন্ধ করে শুয়ে আছে। মাহাতাব আবার মুনতাহার দিকে ফিরে খুবই আস্তে আস্তে করে বলল, মুনতাহা, আমি জানি আপনি জেগে আছেন, প্লিজ উঠে পানিটুকু খেয়ে নিন। তাহলে আপাতত কিছুটা হলে আপনার রাগ সংযত হবে। তাছাড়া আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে, প্লিজ উঠে বসুন। এইবার মুনতাহা পড়েছে মহাবিপদে। কিসের জন্য ফ্যাস ফ্যাস করে কাঁদতে গিয়েছিল ভেবেই নিজের উপর রাগ হলো। এখন যদি ওনার কথা না শুনি তাহলে নিশ্চয়ই উনি বেয়াদব বলবে। আর যাই হোক, ওর পরিবার কখনো বেয়াদবি শেখায়নি। তাই এক প্রকার বাধ্য হয়ে আস্তে আস্তে উঠে শাড়ি টেনে টুনে ঠিক করে বসে কাপা কাপা হাতে মাহাতাবের দিকে এক পলক তাকিয়ে পানির গ্লাসটা হাতে নিল। লোকটার বয়স 40-এর কাছাকাছি হলেও ওনাকে দেখে বোঝার উপায় নেই। লোকটা যথেষ্ট সুন্দর আর স্মার্ট। চোখে সবসময় চশমা পরার কারণে হালকা দাগ বসে গেছে নাকের ওপরে। চুলগুলোও বেশ পরিপাটি। মুনতাহার এসব ভাবনার মাঝে মাহাতাব বলে ওঠে, মুনতাহা, আমি জানি আপনি বিয়েতে রাজি ছিলেন না। আপনাকে এক প্রকার জোর করেই বিয়েতে রাজি করানো হয়েছে। আমি চাইলেও আপনার সাথে হওয়া ভুল কখনো সংশোধন করতে পারবো না। প্লিজ, সেজন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর একটু থেমে আবার বলে, আমি জানি আপনার সাথে আমার বয়সের বিস্তর ফারাক। আপনি কখনো মন থেকে আমাকে মেনে নিতে পারবেন না। আপনি অবশ্যই আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করেন। হয়তো আমি আপনার ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দিয়েছি, কিন্তু বিশ্বাস করুন মুনতাহা, তখন আমার কিছুই করার ছিল না। তবে আপনি আমার উপর এটুকু বিশ্বাস রাখতে পারেন, আপনার অনুমতি ছাড়া কখনো আপনার সাথে কথা বলে আপনাকে বিরক্ত করব না। আপনার যদি কখনো কোনো কিছু দরকার হয় আপনি নিজে থেকে আমাকে বলবেন, আমি খুব খুশি হব। শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ, ধৈর্য ধরে কিছুদিন আমার পরিবারের সাথে মানিয়ে নেবেন। তারপর যখন আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তখন যদি আপনার আমাদের এই পরিবারকে ভালো না লাগে, তখন আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন। আমি আপনাকে পুরোপুরি সাহায্য করব। ততদিন দয়া করে আমার কথার একটু রাখবেন প্লিজ, কারণ আমার মা আপনাকে খুব ভালোবেসে বাড়িতে বউ করে নিয়ে আসছে। আশা করি অন্তত কিছুদিন আপনি তার ভালোবাসার দাম দেবেন। বলে থামল। মুনতাহা বেশ অবাক হলো মাহতাবের কথা শুনে। কারণ প্রথমত উনি ওর চেয়ে বয়সে এত বড় হওয়া সত্ত্বেও ওকে আপনি করে বলছেন, আর দ্বিতীয়ত ওর ওপর ওনার পুরোপুরি অধিকার থাকার পরেও উনি সেই অধিকার না দেখিয়ে ওকে অনুরোধের স্বরে কথা বলেছে ভেবেই অবাক হচ্ছে। তাছাড়া উনি যখন কথাগুলো বলছিলেন নিচের দিকে তাকিয়েই কথাগুলো বলছিলেন, একবারও ওর দিকে তাকিয়ে ওকে অস্বস্তিতে ফেলেনি। মুনতাহা ভাবল লোকটা আসলেই নিতান্তই একজন ভদ্র মানুষ, যা তার ব্যবহারে প্রকাশ পেয়েছে। তা না হলে ওনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এইভাবে কথা বলতো না। মুনতাহা বেশ আস্তে করেই মাহতাবকে উত্তর দিয়ে বলে, আপনি চিন্তা করবেন না উকিল সাহেব, আমি আপনার কথার মান রাখবো। বলে উল্টো দিক ফিরে শুয়ে পড়ল। মুনতাহার মুখে উকিল সাহেব কথাটা শুনে মাহতাবের মনে এক অদ্ভুত ভালো লাগা ছেয়ে গেল। দেখা যাক কি হয়। সে তো আল্লাহর ওপর বিশ্বাস করে শেষ পর্যন্ত চেষ্টা করবে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার। বাকিটা আল্লাহর হাতে ভেবে নিজেও ঘুমানোর উদ্দেশ্যে শুয়ে চোখ বন্ধ করল। সময় ভোর 5টা। ইতিমধ্যে ফজরের আজান হয়ে গিয়েছে। রাতের আধার কেটে হালকা হালকা আলোর দেখা মিলছে। রোজকার মতো মাহতাবের ঘুম ভেঙে গেল। প্রতিদিন এই সময় নিয়ম করে সে ঘুম থেকে ওঠে। তারপর উঠে ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজ আদায় করে তারপর বাইরে বের হয়, কিছুক্ষণ হাঁটাচলা করে। তাই নিয়ম অনুযায়ী আজকেও তার ব্যতিক্রম হলো না। ভোর 5টার সময় মাহতাবের ঘুম ভেঙে গেল। তবে প্রতিদিনের চেয়ে আজকের সকালটা পুরোপুরি ব্যতিক্রম।
সে পাশে ঘাড় ঘুরিয়ে তাকাতেই হৃদয়টা কেমন থমকে গেল আজকে সে একা নয়, বরং তার পাশে এক মায়াবতী জড়সড় হয়ে শুয়ে গভীর ঘুমে বিভোর হয়ে আছে। চারপাশে মানুষের বিশ্বাসঘাতকতা আর প্রতারণা দেখতে দেখতে সম্পর্কের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে তার। তাই তো এত বছরে এত চেষ্টা করেও পরিবারের মানুষরা তাকে বিয়ের পিঁড়িতে বসাতে পারেনি। তবে অবশেষে পরিবারের মানুষের জোরাজুরিতে বাধ্য হয়ে অবশেষে তাকে বিয়ের পিঁড়িতেই বসতে হলো। মাহতাব ঘুমন্ত মুনতাহার দিকে ভালো করে তাকালো। মুনতাহা ঘুমের ঘুরে মাহতাবের খুব কাছে চলে এসেছে। কোলবালিশ ভেবে মাহতাবের বুকের উপর এক হাত দিয়ে ঘুমিয়ে আছে। ফর্সা মুখটা বেশ তেলতেলে হয়ে আছে। এই প্রথম মাহতাব মুনতাহাকে ভালো করে দেখল। আগে এইভাবে দেখার সুযোগ হয়নি তার। কেমন অন্যরকমের অনুভূতি হচ্ছে আজকে তার। সবকিছু কেমন অন্যরকম লাগছে আজকে মাহতাব মুনতাহার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, নিশ্চয়ই মোহন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেজন্য হয়তো আপনার সাথে আমার বিয়ে হয়েছে। তার সিদ্ধান্তের উপর আমার পূর্ণ বিশ্বাস। তিনি যা করেন অবশ্যই ভালোর জন্যই করেন। আপনার আর আমার সম্পর্ক হালাল এবং পবিত্র। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করব। আপনি চাইলেও কখনো আমার সাথে আপনার বিচ্ছেদ ঘটাতে দিব না। আপনি আমার বউ, আমার জীবন সঙ্গিনী। জীবনের যতদিন বেঁচে আছি আপনাকে পাশে নিয়ে চলতে চাই সারা জীবন। আপনাকে স্মৃতি হিসেবে নয়, সাথী হিসেবে সারা জীবন পাশে রাখব। বলে আস্তে করে শোয়া থেকে উঠে গেল। ওয়াশরুমে যাওয়ার জন্য হাঁটা দিতেই আবার চোখে পড়ল বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত মুনতাহার ওপরে। চুলগুলো আবারও রাতের মতো খোলা রেখে দিয়েছে, যার ফলে লম্বা চুলগুলো ফ্লোরে গিয়ে ঠেকেছে। মাহতাব কোনো উপায় না পেয়ে কাছে গিয়ে চুলগুলো হাতে নিয়ে মাঝ বরাবর ঢিলে করে একটা গিটের মতো দিল, যাতে পরে মুনতাহা সেটা সহজেই খুলতে পারে। তারপর চুলগুলো বালিশের উপর রেখে মুনতাহার এলোমেলো হয়ে যাওয়া শাড়ি আস্তে করে টেনে টুনে কোনো রকম ঠিক করে দিল, যাতে মুনতাহা ঘুম থেকে ওঠার পর নিজেকে দেখে ওর কোনো রকম অস্বস্তি না হয়। তারপর হাতে তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে ড্রায়ার থেকে টুপিটা নিয়ে মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেল। মুনতাহা এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। নিচে আসতেই ওর মা মিসেস হাফসা বেগমের সামনে পড়তেই তিনি জিজ্ঞেস মাহতাব রাতে মুনতাহা কি বেশি কান্নাকাটি করেছিল? মাহতাব মায়ের প্রশ্নের উত্তরে বলে, আমি রুমে যাওয়ার আগে হয়তো অনেক কান্না করেছিল, তবে আমি যখন রুমে গিয়েছিলাম উনি তখন ঘুমিয়েছিলেন। বলে তাড়াতাড়ি করে নামাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। মাহতাব যেতেই মিসেস হাফসা দীর্ঘশ্বাস ছাড়লেন। এক প্রকার জোর করে অনেক অনুরোধ করে মুনতাহার পরিবারের সবাইকে অনেক কষ্টে রাজি করিয়ে মেয়েটিকে তার পুত্রবধূ করে এনেছেন। তিনি বুঝতে পারছে না এই সম্পর্ক কোন দিকে মোড় নেবে, তবে আল্লাহর ওপর ওনার যথেষ্ট ভরসা আছে। তাছাড়া মেয়েটির ব্যাপারে যতটুকু শুনেছে তাতে কিছুটা হলেও তার ভরসা আছে মুনতাহার ওপর। এরপর তিনিও অজু করে নামাজ পড়তে চলে গেলেন রুমে। মুনতাহাকে আজকে কেউ ডাকেনি, কারণ সবাই বেশ ভালোভাবেই জানে ওর মনের উপর দিয়ে কী যাচ্ছে। তবে সবার এখন একটাই আশা, পরিস্থিতির সাথে যেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। এখন সময় সকাল 8টা। মুনতাহা ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে মুখ ফুলিয়ে পা ঝুলিয়ে বিছানায় বসে আছে। তার কিছুই ভালো লাগছে না। একেই তো কাল থেকে এই শাড়ি নামক ঝামেলাটা পড়ে আছে, যেটা সামলাতে ও রীতিমতো হিমশিম খাচ্ছে। কখন জানি ওই লোকের সামনে খুলে গিয়ে মানসম্মান প্লাস্টিক হয়ে যায়, সেই চিন্তায় শেষ। তার উপর কালকে থেকে না খাওয়ায় প্রচণ্ড ক্ষুধা লেগেছে ওর। রাগের চোটে মনে হচ্ছে এখন এই রুমটাকে পুরো তছনছ করে দিতে। আধবুড়ো লোক কোথাকার ভোরবেলায় বেরিয়েছে, এখন পর্যন্ত আসার নাম নেই ঘরে। যে একটা মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছে, সেই চিন্তা কি আছে ওনার? পরিবারের চাপে বিয়ে করলে যা হয় আর কি। যদি নিজে ভালোবেসে বিয়ে করতো তাহলে এতক্ষণ বউয়ের আশেপাশে ঘুরঘুর করতো। ফালতু লোক কোথাকার, বলেই ফ্যাসফ্যাস করে কাঁদতে লাগলো। এরই মধ্যে মাহতাব রুমের মধ্যে প্রবেশ করে দেখতে পেল মুনতাহা ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে এখনও কালকের শাড়ি পরে বসে আছে। মাহতাব বেশ ইতস্তত নিয়ে মুনতাহার সামনে গিয়ে দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করে, মুনতাহা, আপনি এখনো পোশাক পাল্টে ফ্রেশ হননি কেন? কোনো সমস্যা হচ্ছে? মুনতাহা রাগের চোটে কটমট করে তাকিয়ে মাহতাবকে বলে, গতকাল থেকে একভাবে শাড়ি পরে আছি, দম বন্ধ হয়ে আসছে আমার।
তার উপর কালকে থেকে না খেয়ে থাকার কারণে মনে হচ্ছে ক্ষুধার চোটে পেটের নাড়ি ভুড়ি সব বের হয়ে যাবে আমার। অথচ আপনি আর আপনার পরিবারের কেউ সেটা খেয়াল করেননি। বলে থামল। ওর চোখে স্পষ্ট পানি। মাহতাবের এবার বেশ অনুশোচনা হলো। মুনতাহা যা বলেছে একেবারে সত্যি কথাই বলেছে। আসলেই তো ছোট্ট মেয়েটার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ওর ঘুমে ডিস্টার্ব করবে না বলেই তো এতক্ষণ রুমে আসেনি, নিচে বসেছিল। তাই তো হাফসা বেগম এক প্রকার জোর করেই এখন মাহতাবকে রুমে পাঠালো মুনতাহার খবর নেয়ার জন্য। মাহতাব অনুশোচনার স্বরে মুনতাহাকে বলে, মুনতাহা, আসলে আপনি ঘুমাচ্ছিলেন বলে আমরা কেউ আপনাকে ডিস্টার্ব করিনি, কিন্তু আপনি যে এইভাবে রুমে বসে একা একা কষ্ট পাচ্ছেন সেটা কখনোই ভাবতে পারিনি আমি। সেজন্য আপনার কাছে ক্ষমা চেয়ে এনেছি। আপনি একটু কষ্ট করে ফ্রেশ হয়ে নিন। আমি দ্রুত আম্মাকে খাবার নিয়ে উপরে পাঠিয়ে দিচ্ছি। বলে খুব দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। মাহতাব রুম থেকে বেরিয়ে যেতেই শাড়িটা কোনো রকম ধরে ওয়াশরুমে পৌঁছালো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখতে পেল ওর শাশুড়ি আর একমাত্র ননদ ওর জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। মুনতাহা হেঁটে গিয়ে হাফসা বেগমকে সালাম দিল। ভদ্র মহিলা হাসি মুখে সালামের উত্তর দিল। এরপর ওর ননদ নুসরাত মুনতাহার হাত ধরে বলল, ভাবি, আমরা সবাই তোমার কাছে সরি। আসলে তুমি তখন ঘুমাচ্ছিলে বলে ভাইয়া তোমাকে ডাকতে নিষেধ করেছে, সেই জন্য এতক্ষণ আমরা কেউ এই রুমে আসিনি। প্লিজ নিজের মানুষ মনে করে আমাদেরকে ক্ষমা করে দাও। আজকে প্রথম দিনেই আমরা তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। বলে মেয়েটি আফসোস করতে লাগলো। এরপর ওর শাশুড়ি মিসেস হাফসা বেগম বললেন, মা নুসরাত তোমাকে শাড়ি পাল্টাতে সাহায্য করবে। এখন আর শাড়ি পরার দরকার নেই। খাটের উপরে 3 পিস রাখা আছে, সেটা পরে নিও। আর কিছু দরকার হলে অবশ্যই আমাকে বলবে। বলে ওর মাথায় হাত বুলিয়ে রুম থেকে চলে গেল। নুসরাত মুনতাহার শাড়ি পাল্টানোর পর সেটা ভাঁজ করে আলমারিতে রেখে দিল। তারপর ওর লম্বা চুলগুলো সুন্দর করে আঁচড়ে বেনি করে দিয়ে রুমটা সুন্দর করে গুছিয়ে দিয়ে এসে মুনতাহার পাশে এসে বসে টুকটাক কথা জিজ্ঞেস করতে লাগলো। মুনতাহা আস্তে আস্তে খাচ্ছে আর কথাগুলোর উত্তর দিচ্ছে। তারপর হঠাৎ নুসরাত বলে, ভাবি, আমার ভাইয়া খুব ভালো মানুষ। ওর মনটা খুব নরম, হয়তো তুমি আস্তে আস্তে চিনতে পারবে। জীবনে নানান সময়ে নানান সমস্যার সম্মুখীন হয়েছে। পরিস্থিতি সামলাতে সামলাতে ভাইয়া ভীষণ ক্লান্ত। সারাদিন শুধু কাজের মধ্যে ডুবে থাকে। ওর জীবনে এখন মানসিক শান্তি দরকার। ওর এমন কাউকে দরকার যার সাথে ভাইয়া মন খুলে কথা বলতে পারবে, যে ভাইয়ার জীবনে এক টুকরো সুখ হয়ে ওর মুখে হাসি ফোটাবে। আমরা অনেক কষ্ট করে বিয়ের জন্য রাজি করিয়েছি ওকে। শুধু তোমার কাছে আমাদের সবার একটাই অনুরোধ, প্লিজ কখনো ভাইয়াকে এমন কোনো আঘাত দিও না যেটা ও সহ্য করতে পারবে না। বলে আরও কিছুক্ষণ থেকে তারপর রুম থেকে চলে গেল। নুসরাত যেতেই মুনতাহা ভাবল, ওর শাশুড়ি আর ননদ দুজনেই যথেষ্ট ভালো মনের মানুষ, আর ওনাদের প্রাণ হচ্ছে উকিল সাহেব। দুজনেই খুব ভালোবাসেন ওনাকে। আজকে পরিস্থিতির কাছে নিজেকে বেশ অসহায় লাগছে মুনতাহার। কি থেকে কি হয়ে গেল ওর জীবনে সেটা ভাবলেই ওর বুক ফেটে কান্না আসে। বাবা মা এমনটা না করলেও পারত ওর সাথে। ওকে খুব বেশি বোঝা হয়ে গিয়েছিল পরিবারের কাছে, যাতে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল, তাও ওর চেয়ে দ্বিগুণ বয়সের একটা মানুষের সাথে। ওর মনে হচ্ছে কষ্টে দম আটকে মারা যাবে এখন। ক্লাসের সবাই যখন জিজ্ঞেস করবে বা কখনো যদি ওর স্বামীকে দেখে হাসাহাসি করে, তাহলে ও কিভাবে মুখ দেখাবে ভাবতেই দু চোখ ভর্তি পানি গাল বেয়ে পড়তে লাগতো। মুনতাহা একা একা ঘরে বসে শুধু চোখের পানি ফেলছে। তার সব কিছুতেই কেমন অস্থির লাগছে, ভেতরটা কেমন যেন ভেঙে চুরে আসে। আজকে শুধুমাত্র পরিবারের কথা রাখতে গিয়ে নিজের সব স্বপ্নকে বিসর্জন দিল। ও শুধু ভেবে পায় না ওর পরিবার কিভাবে এরকম একটা অর্ধবয়স্ক মানুষের সাথে ওর বিয়ে দিল। সেই দুঃখেই ওর কলিজা ফেটে যাচ্ছে। এরই মাঝে নুসরাত এলো ওকে নিচে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যখন উপরে এসে দেখলো মুনতাহা কান্না করছে, ওর নিজেরও খারাপ লাগছে। ও মুনতাহার কাছে গিয়ে বলে, ভাবি, নিচে চলো। একা একা রুমে বসে থাকার কোনো দরকার নেই। তার চেয়ে বরং তোমাকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই, চলো।
মুনতাহাকে জোর করে টেনে নিচে নিয়ে আসলো, কিন্তু নিচে আসতেই দেখতে পেল ওদের প্রতিবেশী কিছু মহিলারা এসেছে মুনতাহাকে দেখার জন্য। নুসরাত এইবার মনে মনে একটু ভয় পেল, এরা যদি আবার উল্টোপাল্টা কিছু বলে মুনতাহার সামনে তাহলে বেশ কষ্ট পাবে মেয়েটা। এর মধ্যে মিসেস হাফসা বেগম এসে মুনতাহার হাত ধরে ওনাদের সামনে নিয়ে গিয়ে সালাম দিতে বলেন। মুনতাহা বেশ নমনীয়ভাবে ওনাদেরকে সালাম দিল। ওনারা মুনতাহাকে দেখে বেশ প্রশংসা করছে। আসলে মুনতাহা পছন্দ করার মতোই মেয়ে, কারণ দেখতে সর্বদিক দিয়ে সে মাশাআল্লাহ অনেক সুন্দর। ওনাদের মধ্য থেকে একজন মহিলা বলে ওঠেন, হাফসা ভাবি, আপনার ছেলের যে বয়স তার জন্য এত সুন্দর বউ কোথা থেকে খুঁজে বের করলেন? বউ তো সব দিক থেকেই মাশাআল্লাহ অনেক সুন্দর, শুধু বয়সটা আপনার ছেলের তুলনায় একটু বেশিই কম। মাহতাব যদি সময় মতো বিয়ে করত তাহলে হয়তো এতদিনে ওর বইয়ের বয়সী একটা মেয়ে থাকতো। ভাবি, এত কম বয়সী মেয়ে ওর সাথে সংসার করবে কি করে? ছেলেটা না আবার এই বয়সে বড়সড় কোনো আঘাত পায়। বলে অন্য মহিলাদের সাথে মিটিমিটি হাসতে লাগলো। ওনাদের কথা শুনে মুনতাহার মনে হচ্ছে চিৎকার দিয়ে কান্না করতে। এতগুলো মানুষের সামনে এই ধরনের কথা শোনার চেয়ে মরে গেলে ভালো হতো। ও কোনোদিনও ওর বাবা মাকে ক্ষমা করবে না। আজকে এই পরিস্থিতির জন্য শুধু ওর বাবা মাকে দায়ী করল। মিসেস হাফসা বেগম ওনাদের কিছু বলবেন তার আগেই চোখ পড়ল পেছনে দাঁড়িয়ে থাকা মাহতাবের ওপর। দেখে বুঝতে পারলেন বেশ রেগে আছে মাহতাব। নিজের ছেলের রাগের কথা বেশ ভালো করেই জানেন তিনি। তার ছেলে যতটা ঠান্ডা তার চেয়ে আরও বেশি রাগী। উনি বেশ ভয় পেয়ে গেলেন, না জানি তার ছেলে ওনাদেরকে কি বলে বসে। পরে ওনারা গিয়ে সারা এলাকায় বদনাম ছড়াবে। এতক্ষণ পেছন থেকে মাহতাব সব কথা শুনতে পেয়েছে। রাগে ওর পুরো মাথা ফেটে যাবে মনে হচ্ছে। ও একবার মুনতাহার দিকে চাইলো, দেখলো মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, হয়তো যে কোনো সময় কান্না করে ফেলবে। মাহতাব হেঁটে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়ে নুসরাতকে ইশারা করলো মুনতাহাকে উপরে নিয়ে যাওয়ার জন্য। ওরা উপরে যেতেই মাহতাব সোফায় পায়ের ওপর পা তুলে বেশ আরাম করে বসলো। তারপর ওই মহিলাদের উদ্দেশ্যে বলল, আন্টি, আপনারাই আমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। আমাকে নিয়ে, আমার বউকে নিয়ে আর কত চিন্তা আপনাদের। বিয়ে করেছে আমি, বউ আমার সংসার করবে, আমার সাথে। অথচ দেখুন, মাথা পড়তে চিন্তা আপনাদের। বিয়ের পরদিন একটা মেয়েকে এই ধরনের খোঁচানোমূলক কথা বলে আঘাত করতে পারলে খুব ভালো লাগে আপনাদের, তাই না? তারপর থেমে আবার তাদের উদ্দেশ্যে বলে, আমার বউ নিয়ে, আমার পরিবার নিয়ে চিন্তা করার জন্য আমি আছি। আপনাদের অহেতুক নিজের ঘরের অন্ন ধ্বংস করার চিন্তা করতে হবে না। এসছেন, বসে নাস্তা করে তারপর চলে যাবেন। কোনো বাড়তি কথা বলবেন না আমার এই বাড়িতে। বলে বেশ রাগ নিয়ে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। মহিলাগুলো বেশ ভালোভাবে লজ্জা পেয়েছে। তারা আর কোনো কথা না বলে কোনো রকম কেটে পড়ল ওদের বাড়ি থেকে। মাহতাব দরজা ঠেলে রুমে ঢুকে দেখতে পেল মুনতাহা ফুপিয়ে ফুপিয়ে কাছে। ও ভিতরে ঢুকতেই নুসরাত ওদেরকে প্রাইভেসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মাহতাব প্রায় 5 মিনিট ধরে মুনতাহার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মুনতাহা একবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না। শেষমেশ বাধ্য হয়েই মাহতাব মুনতাহাকে বলে, মুনতাহা, আপনি কি ঘুরতে যাবেন কোথাও? তাহলে আমাকে বলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। উত্তরে মুনতাহা বলে, আমি বাড়ি যেতে চাই, আমার ভালো লাগছে না কিছু। মাহতাব মুনতাহার পরিস্থিতি বুঝতে পারল, তাই মুনতাহাকে বিকেলে রেডি থাকতে বলে একটু জরুরি প্রয়োজনে বাহিরে গেল। মুনতাহার কান্না থেমে গেল সাথে সাথে। সে মনে মনে মাহতাবকে একটা ধন্যবাদ দিল। সময় বিকাল 4টা। নিজের বাড়িতে যাওয়ার জন্য ফারিয়া বেশ আগে থেকেই ফিটফাট হয়ে তৈরি হয়ে আছে। ওর খুশি যেন ধরছেই না। খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে সে। ওর যাওয়ার কথা শুনে মিসেস হাফসা বেগমও কিছু বলেননি, কারণ তিনি ভালো করেই জানেন এই ছোট্ট মেয়েটির উপর দিয়ে কী যাচ্ছে। বয়স বুদ্ধি কোনো কিছুই সেরকমভাবে হয়নি। তার উপর ওনার কেন জানি মুনতাহাকে দেখে বেশ ভালো লেগেছে। ওনার শুধু মনে হচ্ছে এখন পরিস্থিতি যেমনই হোক, একদিন ঠিকই এই মেয়ে নিজের সবটা দিয়ে তার ছেলেকে ভালোবাসবে, আগলে রাখবে। ছেলেটাও নিজের সব সুখ শান্তি মেয়েটার মাঝে খুঁজে পাবে। তিনি সবসময় আল্লাহর কাছে মোনাজাতে ওদের জন্য দোয়া করেন। মাহতাব জরুরি প্রয়োজনে আজকে একটু কোর্টে গিয়েছিল।
মাত্র সে বাসায় ফিরেছে, দরজা ঠেলে ঘরে ঢুকতেই তার চোখ পড়ল হলুদ থ্রি পিস পরে লম্বা চুলগুলো বেনি করে রাখা খাটের উপর বসে থাকা মায়াবী চেহারার মেয়েটির দিকে। মুখে তেমন কোনো কৃত্রিম সাজসজ্জা নেই বললেই চলে। কোনো রকম একটু স্নো দিয়ে ঠোঁটে হালকা একটু গোলাপি লিপস্টিক দিয়েছে, তাতে লম্বা চুলওয়ালিকে বেশ মায়াবী লাগছে। হলুদ রংটা খুব সুন্দরভাবে মানিয়েছে ওর শরীরে। সে বেশ ভালো করেই বুঝতে পারছে তার বউ বাবার বাড়িতে যাওয়ার জন্য আগে থেকে রেডি হয়ে বসে আছে। মাহাতাব 2 মিনিট সময় নিয়ে ওকে ভালো করে দেখে তারপর হালকা গলা খাকারি দিল। মুনতাহা এতক্ষণ ফোনে ওর বান্ধবীদের সাথে চ্যাটিং করছিল, তাই তো মাহাতাব যে রুমে এসেছে সেটা খেয়াল করেনি এখনও। মাহাতাবের গলা পেয়ে তাড়াতাড়ি করে মাথায় ওড়না টেনে নিল। এরপর মাহাতাব হাতের কাগজগুলো আলমারিতে চশমাটা খুলে ড্রেসিং টেবিলের উপরে রেখে তারপর মুনতাহার কাছে এসে জিজ্ঞেস করল, দুপুরে খেয়েছেন আপনি? উত্তরে মুনতাহা শুধু বলল। এরপর হাতে তাওয়াল নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। অল্প কিছুক্ষণ পরই মাহাতাব বেরিয়ে আসলো, একেবারে সিম্পল পোশাকে, গায়ে খয়েরি রঙের টি শার্ট আর জিন্স প্যান্ট পরে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। ড্রেসিং টেবিলের উপর থেকে চশমাটা হাতে নিয়ে মুনতাহাকে বলে, কষ্ট করে কিছুক্ষণ অপেক্ষা করুন, লাঞ্চটা সেরেই আমরা বেরিয়ে পড়ব। অলরেডি 4:30 বেজে গেছে, তাড়াতাড়ি রওনা না দিলে রাত হয়ে যাবে যেতে যেতে। বলে সে দ্রুত নিচে চলে গেল। মুনতাহা মাহাতাবকে দেখে বেশ বুঝতে পারছে লোকটা বেশ ক্লান্ত, হয়তো ওর কথা রাখতেই তাড়াতাড়ি করে কাজ সেরে চলে এসেছে। কিন্তু ও নিজেই বা কী করবে? কোনো কিছুতেই ওর মন বসছে না, ওর ভালো লাগছে না কোনো কিছু। সব কিছু কেমন জানি অস্থির অস্থির লাগছে। কাল থেকে ওদের বাড়ি থেকে ওর বাবা মা ভাই সবাই এক নাগাড়ে কল দিয়ে যাচ্ছে, কিন্তু মুনতাহা ভুলেও কারো কল রিসিভ করছে না। এর মধ্যে আবারও ফোনে ওর মায়ের কল এলো, কিন্তু এবার মুনতাহা ফোন কেটে দিয়ে সোজা বন্ধ করে দিয়ে ফোনটা খাটে ছুঁড়ে মারল। দরকার নেই কারোর সাথে কথা বলার, যারা ওর মতামতকে গুরুত্ব দেয় না, জোর করে ওর উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়। ওর সব স্বপ্ন শেষ করে দিয়েছে, তাদের সাথে কোনো কথা নেই ওর। এরই মাঝে মাহাতাব খাওয়া শেষ করে রুমে প্রবেশ করল। মুনতাহা হা করে তাকিয়ে আছে, এই লোক না মাত্রই গেল খেতে, এর মধ্যেই খাওয়া শেষ। খাবার কি মুখে দিয়ে দিয়েই গিলে ফেলেছে, দাঁত দিয়ে চাবায়নি নাকি? আশ্চর্য। কিন্তু ও মাহাতাবকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি। এর মধ্যে মাহাতাব ওকে জিজ্ঞেস করে, মুনতাহা যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? উত্তরে মুনতাহা শুধু বলল। তারপর মাহাতাব একটু সময় নিয়ে ওকে বলল, আপনি কি বাইরে এভাবেই বের হবেন? যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি অবশ্যই বোরকা পরে বের হন, কারণ আপনি এতদিন যেভাবে চলাফেরা করুন না কেন আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এখন আপনি আমার সহধর্মিণী। আমি চাইবো আপনি বাড়ির বাইরে বের হলে অবশ্যই বোরকা পরে শালীনভাবে বের হবেন। আশা করি আপনি আমার কথাটা রাখার চেষ্টা করবেন। মুনতাহার আর না করার কোনো সুযোগ রইল না। এইভাবে যদি কেউ ওকে বলে তাহলে কিভাবে ও তার কথা ফেলবে? তাই কোনো কথা না বলেই বোরকা বের করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। মাহাতাব সেটা দেখে মনে মনে একটা প্রশান্তিময় হাসি দিল। আর যাই হোক, মেয়েটি যে অবাধ্য নয় সেটা বেশ ভালো করেই বুঝতে পারল। তাই ও মুনতাহাকে তাড়াতাড়ি রেডি হতে বলে নিচে গিয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় 20 মিনিট পর মুনতাহা তৈরি হয়ে নিচে নামলো। মাহাতাব আর নুসরাত অপেক্ষা করছে ওর জন্য। নুসরাতও যাবে ওদের সাথে। মুনতাহা নিচে আসতেই মাহাতাব একবার ওর দিকে তাকালো। শুধু চোখ দুটোই দেখা যাচ্ছে, তারপরও কত সুন্দর লাগছে মুনতাহাকে। আসলে মুসলিম নারী বোরকাতেই সুন্দর। বোরকা যেমন বিভিন্ন পুরুষের কুনজর থেকে হেফাজত করে, তেমনি নারীর সম্মানও বাড়িয়ে দেয়। আমাদের সমাজে তো এখন আস্তে আস্তে মেয়েদের পোশাকে শালীনতা কমে যাচ্ছে, মেয়েদের উগ্রভাগে চলাফেরা বেড়ে যাচ্ছে। যুগের সাথে তাল মেলাতে গিয়ে মানুষের রুচিবোধ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। অথচ আমরা ভুলে যাই যে 1 টাকার একটা চকলেটকেও খোসার মধ্যে রেখে হেফাজত করা হয় যতক্ষণ পর্যন্ত গ্রাহক না কিনে। অথচ নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার দেহ, কিন্তু আমরা নারীরা নিজেদের মূল্যবান দেহ হাজার মানুষকে দেখিয়ে বেড়াই, যার ফলে দেশে অধিক হারে বেড়েছে ধর্ষণ। যাই হোক, মাহাতাব মুনতাহাকে বোরকা পরা দেখে মনে মনে বেশ খুশি হলো। তার মায়াবিনী যে প্রথম দিনই তার কথা রেখেছে, সে এতেই সন্তুষ্ট।
বাকিটা আস্তে আস্তে হবে। উপরওয়ালার হুকুমে যখন এক মায়াবিনী তার জীবনের সাথে জড়িয়ে গেছে, তাই সে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করবে তার এই মায়াবিনীকে আগলে রাখার। সে জানে তার মায়াবিনী হয়তো এত সহজে তাকে আপন করে নেবে না, তারপরও সে শেষ পর্যন্ত চেষ্টা করবে। বাকিটা ভাগ্যের উপর। তারপর তিনজনে গিয়ে গাড়িতে বসলো। মাহাতাব নিজে গাড়ি ড্রাইভ করবে, সেজন্য তাই সে সামনে বসেছে, আর মুনতাহা আর নুসরাত দুজনে পেছনে বসেছে। প্রায় 1 ঘন্টা পর ওরা গিয়ে পৌঁছালো। মাহাতাব সকালেই মুনতাহার পরিবারকে জানিয়েছে তাদের আসার কথা। মুনতাহা নুসরাতকে সাথে নিয়েই গাড়ি থেকে নামলো। বাড়ির সামনে ওর মা বাবা দাঁড়িয়ে অপেক্ষা করছে ওদের জন্য। মুনতাহাকে দেখেই তাদের বুক ভেঙে এসেছে। মেয়েটা বিয়ের আগে থেকেই তাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। মেয়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তারা এই বিয়ে দিয়েছে। মুনতাহা মা বাবাকে দেখেই অভিমানে কোনো কথা না বলেই চোখের পানি নিয়ে ভেতরে চলে গেল। মুনতাহার মা বাবা একে অপরের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারা জানে মেয়ের এই অভিমান এত সহজে ভাঙার নয়। এর মধ্যেই মাহাতাব পাশে গাড়ি সাইড করে হেঁটে এসে ওনাদের কাছে দাঁড়ালো। মুনতাহার বাবা ছলছল চোখে মাহাতাবকে জড়িয়ে ধরল। মাহাতাব বুঝতে পারছে মুনতাহা ও তার পরিবারের মধ্যে হয়তো অনেক কিছুই ঘটেছে, কিন্তু এখানে সে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা পেল না। মাহাতাব বাইরে দাঁড়িয়েই ওনাদের সাথে কুশল বিনিময় করল। এরপর ওনারা মাহাতাবকে ভেতরে নিয়ে গিয়ে মুনতাহার রুমে গিয়ে রেস্ট নিতে বললেন। মাহাতাব একটু সময় নিয়ে ওনাদের সাথে আরও কিছু টুকটাক কথা বলে তারপর রুমের দিকে রওনা দিল। নুসরাতকে গেস্ট রুমে দিয়ে এসে মুনতাহা নিজের রুমে এসে বোরকা খুলছে। সে যেন এক মুহূর্তের জন্য ভুলেই গেছে যে এখন তার স্বামী নামক একজন ব্যক্তি আছে। তাই তো বোরকাটা খুলে ওনা না নিয়েই আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল ঠিক করছে। এর মধ্যে মাহাতাবও দরজা ঠেলে ভেতরে ঢুকে যেই সামনের দিকে তাকালো, অমনি দুজনের দিকে দুজনের চোখ পড়ল। মুনতাহা নিজের দিকে তাকিয়ে এক লাফে একটা চিৎকার দিয়ে দৌড়ে খাটের কাছে গেল, কিন্তু ওনাটা কোথাও দেখতে পেল না। বিপদের সময় এই ওনাটাও বেইমানি করল। তাড়াতাড়ি আলনার কাছে গিয়ে একটা তোয়ালে নিয়ে কোনো রকমে ওনার মতো করে পরে নিল। মাহাতাব আর মুনতাহা দুজনেই এক অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়েছে। মুনতাহা এদিক ওদিক তাকিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। মাহাতাব যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে যে এরকম একটা পরিস্থিতিতে পড়বে সেটা কখনোই ভাবেনি। তাহলে অবশ্যই সে দরজায় নক করে ঢুকত। এদিকে ওয়াশরুমে বসে মুনতাহা জোরে জোরে হাঁপাতে লাগলো আর নিজেকে গালি দিচ্ছে। এই অপ্রীতিকর ঘটনাটা শুধু তার জন্যই ঘটেছে। সে যদি দরজাটা লক করে নিত তাহলে এরকম পরিস্থিতির মুখে হয়তো পড়তে হতো না। অবশ্য তার দোষ বা কোথায়? দোষ তো উনি। কেন দরজায় নক না করে ভিতরে ঢুকলো? বাবার বাড়িতে থাকলে কি মানুষের এসব ব্যাপারে এত খেয়াল থাকে নাকি? তাছাড়া ওদের বাড়িতে অন্য তেমন কোনো পুরুষ মানুষও নেই, সেজন্য এত কিছু ভাবেনি। এখন লোকটার মুখোমুখি কি করে হবে সেটাই ভাবছে আর নখ কামড়াচ্ছে। না জানি বুড়ো লোকটা মনে মনে কী ভাবছে। কিছুক্ষণ পরে মুনতাহা যখন ওয়াশরুম থেকে বের হলো তখন দেখতে পেল মাহাতাব পা দুটো নিচে রেখেই কোনো রকমে শুয়ে চোখ বন্ধ করে আছে। আজকে সকাল থেকে দৌড়াদৌড়ির কারণে বেশ ক্লান্ত লাগছে মাহাতাবের। মুনতাহার ওয়াশরুম থেকে বের হওয়ার শব্দ শুনে মাহাতাব শোয়া থেকে উঠে বসল। সে বেশ ভালোভাবেই বুঝতে পারছে তখনকার অপ্রত্যাশিত ঘটনার জন্য মুনতাহা লজ্জা পাচ্ছে। অবশ্য তার নিজের বেশ অস্বস্তি হচ্ছে, তাই এই পরিস্থিতিটা কাটানোর জন্য মুনতাহাকে বলে, মুনতাহা, আপনার যে এভাবে ওয়াশরুমে ঘুমানোর অভ্যাস আছে, কই আমাকে তো কেউ আগে বলেনি। যদি এরকম হয় তাহলে তো প্রতিদিন আমার 2-3 বার কাপড় চোপড় নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তখন কিন্তু আপনাকে সেটা পরিষ্কার করতে হবে। তাই এরপর থেকে ওয়াশরুমে ঘুমানোর আগে অবশ্যই আমার কথা একবার ভাববেন। এমনিতে আমি বয়স্ক মানুষ। বলে হাসি দিয়ে মুনতাহার দিকে তাকিয়ে রইল। মাহতাবের কথা শুনে মুনতাহা হা করে তাকিয়ে রইল। কি বলে এই বুড়ো লোক? আমি কবে ওয়াশরুমে ঘুমিয়ে পড়লাম? তখন তো ওই রকম একটা পরিস্থিতির জন্য লজ্জায় বাইরে বের হতে পারল না। কিভাবে এই লোকের সামনে দাঁড়াবে? কিন্তু এই লোক ওর ব্যাপারে উল্টোপাল্টা ভেবে বসে আছে। এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। সে এবার মাহতাবকে বলে উঠল, এই যে উকিল সাহেব, শুনুন, আপনি ভুল ভাবছেন। আমার ওয়াশরুমে ঘুমানোর মতো বাজে অভ্যাস নেই, বুঝেছেন? আপনি শুধু শুধু আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন। তাছাড়া আমি আপনার হাঁটুর বয়সী। আপনি আমাকে তুমি করে কেন বলেন? শুধু শুধু আপনি করে বলার দরকার নেই, পরে আবার এটা নিয়ে সবাই উল্টাপাল্টা কথা বলবে।
বলেই আর দাঁড়ালো না, দ্রুত রুমের বাইরে চলে গেল। মুনতাহার কথা শুনে মাহাতাব মনে মনে হাসল। সে ইচ্ছে করেই ওকে আপনি করে বলতো, যাতে মুনতাহা নিজে এই ব্যাপারে নিষেধ করে। তাছাড়া মুনতাহার কথা শুনে মাহাতাব একটু অবাকও হলো। সে তো ভেবেছিল মুনতাহা বেশ নরম সরম, তেমন কোনো কথা বলতে পারে না। তবে এখন তো দেখছে ও যা ভেবেছে সব উল্টা। না জানি এই বয়সে তার ছোট বউ তাকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। ভাবতে ভাবতে তাওয়ালে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করল। মুনতাহা বাইরে আসতেই ওর মায়ের মুখোমুখি হলো। দুজনেরই চোখেই পানি ছলছল করছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না, শুধু একে অপরের দিকে তাকিয়ে আছে। মুনতাহা পেছনে ফিরে হাঁটা ধরতেই ওর মা জোরে হেঁটে এসে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই পর্যায়ে মুনতাহা আর নিজেকে ধরে রাখতে পারল না, সেও মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মা মেয়ে দুজনে মিলেই কাঁদছে। মুনতাহার মা মুনতাহার মাথায় হাত বুলিয়ে বলে, মুনতাহা মা, আমি জানি তুই আমাদের সবার উপরে অভিমান করে আছিস। তোর জায়গায় অন্য কেউ থাকলে সেও রাগ করতো, অভিমান করত। কিন্তু মা, বিশ্বাস কর, মাহতাব একটা হীরার টুকরো ছেলে। ওর মতো করে কেউ তোকে ভালোবাসতে পারবে না। হ্যাঁ, ওর হয়তো বয়সটা একটু বেশি, সেজন্য অনেকেই হয়তো হাসাহাসি করছে, নানান রকমের কথা বলছে। কিন্তু একদিন দেখবি তুই নিজেই মাহতাবকে নিয়ে গর্ব করবি। আর সেদিন যারা এখন তোদের নিয়ে হাসাহাসি করছে, একদিন তারাই তোকে সবচেয়ে ভাগ্যবতী বলবে। মুনতাহা মায়ের কথা শুনে কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু নীরবে মায়ের বুকে মুখ লুকিয়ে চোখের পানি ফেলছে। সে জানে না কিভাবে এই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেবে। মাহতাব এতক্ষণ ধরে ওদের সব কথা শুনেছে। ফ্রেশ হয়ে একটু বাইরে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছিল। তখনই মুনতাহার আর তার শাশুড়ি মায়ের কথা শুনতে পেল, তাই আর সামনে আগায়নি। তারপর নীরবে আবার রুমে চলে এসেছে। এখন রাত প্রায় 10টা। মুনতাহা আর নুসরাত গেস্ট রুমে বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। ওদের বাড়িতে তেমন কেউ নেই বললেই চলে। মুনতাহার আসার পর থেকে ওর ভাই আসিফের সাথে এখন পর্যন্ত দেখা হয়নি। আসিফ খুব গুরুত্বপূর্ণ একটা কাজে সকালে বেরিয়েছে, এখনও বাসায় আসেনি। এদিকে মাহতাব এতক্ষণ ধরে ড্রয়িং রুমে বসে মুনতাহার আব্বুর সাথে টুকটাক বিষয়ে আলাপ করছিল। তার মাহতাবকে ভীষণ পছন্দ। মাহতাব যে বেশ বুদ্ধিমান আর জ্ঞানী ভদ্র একটা ছেলে, সেটা তিনি বেশ ভালো করেই জানেন। অবশ্য নিজের চৌকস বুদ্ধির আর দক্ষতার কারণে একজন স্বনামধন্য উকিল হিসেবে পরিচিত পেয়েছেন। মানুষ হিসেবে মাহতাব একজন পারফেক্ট মানুষ। শুধু বয়সটা তার মেয়ের তুলনায় একটু বেশি কম, তারপরও তিনি বিশ্বাস করেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মাহতাব বারবার চারপাশে তাকাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। সেই যে মুনতাহা রুম থেকে বের হয়েছিল, তারপর থেকে নুসরাত মুনতাহা কাউকেই আর দেখতে পায়নি। এর মধ্যে আসিফও এসে পড়েছে বাইরে থেকে। মাহতাবকে দেখে সে হাসি মুখে গিয়ে মাহতাবের সাথে কোলাকুলি করে কুশল বিনিময় করল। আসিফ আগে থেকেই মাহতাবকে চেনে, বেশ নামডাক আছে তার, কিন্তু উনি যে নিজের বোন জামাই হয়ে যাবে সেটা কখনোই ভাবেনি সে। এর মধ্যে নুসরাত আর মুনতাহা দুজন কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে এলো। মুনতাহা ড্রয়িং রুমে আসিফকে দেখতে পেয়ে দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরল, যেন কতদিন দেখে না। আসিফও মুনতাহাকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে চোখ পড়ল পাশে দাঁড়িয়ে থাকা এক মায়াবিনী সুন্দরীর ওপর। সে একটু মাথা খাটাতেই বেশ ভালোভাবে বুঝতে পারল যে এটা মাহতাবের ছোট বোন, কারণ চেহারায় বেশ মিল আছে দুজনের। মেয়েটি মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। আসিফ সেদিক থেকে চোখ সরিয়ে মুনতাহাকে বলে, বোন আমার, আর কাঁদিস না প্লিজ। তোকে দেখলে আমার মোটেও ভালো লাগে না, বুঝেছিস? এরপর তুই যদি আবার কাঁদিস, দেখিস আমি বাড়ি থেকে এক্ষুনি চলে যাব। মুনতাহা সাথে সাথে কান্না বন্ধ করে দিল। সেটা দেখে উপস্থিত সবাই মুচকি হাসে। সবাই জানে আসিফ তার ছোট বোনটাকে কতটা ভালোবাসে। আসিফ সবাইকে খেতে বসতে বলে উপরে গেল ফ্রেশ হতে। মুনতাহার আম্মু টেবিলে নানা ধরনের খাবার সাজাচ্ছে সবারই জন্য। মুনতাহা নুসরাতকে টেনে নিয়ে টেবিলে বসিয়ে দিয়ে সাথে নিজেও বসলো। মুনতাহার আব্বু মাহতাবকে সাথে নিয়ে টেবিলে বসলেন। সবাই টেবিলে বসে আসিফের আসার অপেক্ষা করছে। আসিফ কোনোরকম ফ্রেশ হয়ে কাপড় চোপড় পাল্টে তাড়াতাড়ি এসে সবার সাথে বসে পড়ল। আসিফ আসতেই সবাই খাবার খাওয়া শুরু করেছে। মুনতাহার সঙ্গে নুসরাতের বেশ ভালো ভাব জমেছে। দুজনে বেশ ভালোই কথা বলছে।
মাহাতাব একবার মুনতাহার দিকে আর চোখে তাকাতে সাথে সাথে মুনতাহার সাথে চোখোচোখি হয়ে গেল। মুনতাহার সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়েছে। আসিফ খাচ্ছে আর একটু পরপর নুসরাতের দিকে তাকাচ্ছে। এইভাবে তাকাতাকি আর টুকটাক কথা বলতে বলতে তাদের সবার খাবার খাওয়া শেষ হলো। রাত প্রায় 11টা বেজে গেছে। খাবার শেষ করে যে যার ঘরে চলে গেছে। মুনতাহা একটু আগে রুমে এসে শুয়ে পড়েছে। জার্নি আর কান্না করার ফলে তার ভীষণ মাথা ব্যথা করছে, তাই তার টেডিটা কোলে নিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। মাহতাব এতক্ষণ ড্রয়িং রুমে বসে কথাবার্তা বলছিল সবার সাথে। এখন বেশ ক্লান্ত লাগছে, তাই রুমে চলে এসেছে। সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য আগের পোশাক পাল্টে নর্মাল পোশাক পরে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে এলো। মুনতাহা মাথা ব্যথার কারণে চুলগুলো খুলে খাটে ছড়িয়ে শুয়ে আছে। মনে হচ্ছে সকালের পর থেকে আর মাথায় চিরুনি দেয়নি, কেমন জট পেকে আছে। বেশ লম্বা চুল হওয়ার কারণে একটু বেশি সমস্যা হয়। মাহতাব হয়তো ওর সমস্যা বুঝতে পেরেছে, তাই মুনতাহার কাছে গিয়ে বলে, মুনতাহা, তুমি চুলগুলো এইভাবে খুলে রেখেছো কেন? সবগুলো কেমন জট পাকিয়ে যাচ্ছে। আর সকালের পর থেকে তুমি কি মাথার চিরুনি ছোঁওনি? মুনতাহা কোনো উত্তর দিল না। তার প্রচণ্ড মাথা ব্যথা করছে। মাহতাব বাধ্য হয়ে ও ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চিরুনি খুঁজে বের করে আবার মুনতাহার কাছে এসে দাঁড়ালো। মাহতাব মুনতাহাকে বলে, মুনতাহা, একটু কষ্ট করে উঠে চুলগুলো আঁচড়িয়ে নাও, তাহলে জটগুলো ছেড়ে যাবে আর তখন মাথাটা একটু হালকা লাগবে। মুনতাহা চোখ বন্ধ করে কোনো রকম উত্তর দিয়ে বলে, উকিল সাহেব, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। আমার এখন একটুও শক্তি নেই চুল বাঁধার। আপনি প্লিজ শুয়ে পড়ুন। মাহতাব বলে, তুমি কষ্ট করে উঠে হেলান দিয়ে বসো, আমি তোমার চুল বেঁধে দিচ্ছি। ওর কথা শুনে মুনতাহা ঠাস করে চোখ খুলল। এই লোকে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলে এসব আবল তাবল? সে আপাতত নিজের লজ্জা শরমেরকে সাইডে রেখে মাহতাবকে বলে, উকিল সাহেব, আপনি তো মোটেও সুবিধার লোক না। গতকাল রাতেই বললেন যে আপনি নাকি আমার পারমিশন ছাড়া আমার সাথে কথাও বলবেন না, আর আজকেই আপনি নিজের কথার খেলাপ করছেন। মানে 24 ঘন্টার আগেই আপনার মেয়াদ শেষ। আপনি উকিল মানুষ তো, তাই সবসময় আপনার মাথায় শয়তানি বুদ্ধি ঘোরে, তাই না? মাহতাব তো ওর কথা শুনে পুরোই অবাক। কি বলে এই পুষ্কো মেয়ে? কিসের শয়তানি ঘোরে? আর সে তো ওর ভালোর জন্যই কথাটা বলেছে, আর তাকেই কি না উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। সে আর চুপ থাকতে পারল না। সেও মুনতাহাকে বলে, তুমি তো আচ্ছা লোক, তোমার মাথা ব্যথা করছে দেখে সেজন্য তো আমি বলেছি তোমার চুল আঁচড়ে দেওয়ার কথা। আর অথচ তুমি বলছো আমি শয়তানের বুদ্ধি নিয়ে ঘুরছি। এজন্যই তো বলে মেয়ে মানুষ বোঝে কম, চিল্লায় বেশি। তার জলের জ্যান্ত প্রমাণ তুমি নিচে। বলে পাশে চিরুনি রেখে দিয়ে পাশে শুয়ে পড়ল। মুনতাহার এই কথাটা বেশ গায়ে লাগলো। সে এক প্রকার চেঁচিয়েই বলে, হ্যাঁ, সেজন্যই তো এতদিন বিয়ে করেননি, বুড়ো লোক কোথাকার। ঠিক সময় বিয়ে করলে এতদিনে শুধু মেয়ে না, মেয়ের জামাইও দেখতেন। মাঝখান থেকে আমার কপালটা পড়তো না, বুড়ো লোক কোথাকার। বলেই চোখ বন্ধ করল। মাহতাব ওর কথা শুনে হালকা হেসে মুনতাহাকে বলে, তুমি একদম ঠিকই বলেছ মুনতাহা। যদি সঠিক সময় বিয়ে করতাম তাহলে নিশ্চয় হয়তো আমার ছেলে মেয়ে এতদিনে বড় হয়ে যেত। কিন্তু সেটা যদি হতো তাহলে আমার পাশে যে মায়াবিনী শুয়ে আছে সে আর আমার জীবনে আসতো না। তাই তো এতদিনে বিয়ে করিনি, তার জন্য অপেক্ষা করেছে, বুঝছো? মুনতাহা মাহতাবের কথা শুনে মনে মনে ভেঙচি কাটল। এই লোকটা দেখি ঢপ মারতেও জানে। কি মিথ্যেটাই না বললো। ওনার মতো বুড়ো লোককে যে কেউ পাও দেয়নি সেটা বলতে পারে না। যত সব আজেরা কথা বলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। প্রায় 1 ঘন্টা পর যখন মাহতাব বুঝতে পেরেছে মুনতাহা পুরোপুরি ঘুমিয়ে পড়েছে, সে শোয়া থেকে উঠে এসে চিরুনি হাতে নিয়ে চুল আঁচড়িয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সে কোনো রকম চুলগুলো সোজা করতে সক্ষম হলো। এরপর কোনো রকম চুলগুলোর মাঝ বরাবর এনে ঢিলা করে গিট দিয়ে দিল। এছাড়া সে আর কিছুই পারে না। সে যদি জানতো তার বউয়ের চুল এত লম্বা হবে তাহলে অন্তত ইউটিউবে চুল বাঁধার কয়েকটা ভিডিও দেখে শিখে নিত। এরপর উঠে গিয়ে ড্রয়ার খুলে মাথা ব্যথার মলম খুঁজে মুনতাহার কপালে হালকা ম্যাসাজ করে দিয়ে লাইট বন্ধ করে দিয়ে এসে শুয়ে পড়ল। মাহতাব যেতেই মুনতাহা চোখ খুলে বুকে হাত দিয়ে কাঁপছে। এই লোকটা এইভাবে যখন তখন ছুঁয়ে দেয় কেন? এতে ওর তো নিঃশ্বাস আটকে মরে যাওয়ার উপক্রম।
ভোর 6টা বাজে। সকাল সকাল মুনতাহার ঘুম ভেঙে গেছে। ঘুমের মধ্যেই তার নাকে পুরুষালী ঘ্রাণ এসে ঠেকেছে। সে কোনো রকমে চোখ খুলে তাকালো, কিন্তু চোখ খুলতেই যেটা দেখল সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে মাহতাবের পায়ের উপর পা দিয়ে ওর বুকের উপর এক হাত দিয়ে ওর কাছাকাছি গিয়ে শুয়ে আছে। এটা দেখে মুনতাহার চোখ বাইরে বেরিয়ে আসার উপক্রম। ও তাড়াতাড়ি করে সরে এসে মাহতাবের দিকে তাকালো। না দেখে তো মনে হচ্ছে লোকটা গভীর ঘুমে আছে। যদি এই দৃশ্য সে একবার দেখে ফেলে, না জানে কি উল্টোপাল্টা ভাবতো ওর ব্যাপারে। কিন্তু ওর তো স্পষ্ট মনে আছে সে রাতে এদিকে ফিরে টেডিটা জড়িয়ে ধরে ঘুমিয়েছিল, কিন্তু এখন টেডিটা দেখতে পাচ্ছে না কেন। মুনতাহা বিছানার কোথাও টেডিটা দেখতে না পেয়ে নিচের দিকে তাকাতেই দেখল ওটা নিচে পড়ে আছে। মুনতাহা মনে মনে কপাল চাপড়ালো। রাতে বিছানার একেবারে পাশে এসে ঘুমানোর কারণে হয়তো রাতে পড়ে গেছে। সেই জন্য ঘুমের মধ্যে টেডি না পেয়ে মাহতাবকে টেডি হিসেবে ব্যবহার করেছে। ভাগ্যিস এই লোকটা টের পায়নি, না হলে ওর লজ্জায় কিভাবে মুখ দেখাতো। মুনতাহা আস্তে করে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ও যেতেই মাহতাব চোখ বন্ধ করে মুচকি হাসি দিল। মাহতাব আরও আগেই ঘুম থেকে উঠেছে, কিন্তু মুনতাহা সেটা একটুও টের পায়নি। সে ফজরের আজানের পর উঠে ফ্রেশ হয়ে অজু করে রুমে বসে নামাজ পড়েছে। নিজের বাসায় থাকলে নামাজের পর হাঁটতে বেরোয়, কিন্তু এখানে সে নতুন, তাই অত ভোরবেলা আর বাইরে যায়নি। তাছাড়া তখন হালকা অন্ধকারও ছিল, সেই জন্য কোনো উপায় না পেয়ে এসে শুয়ে পড়েছিল। এমনিতেই আজকে বাসায় ফিরে যেতে হবে। নানান জায়গা থেকে ওর কল আসে। কোর্টে অনেক গুরুত্বপূর্ণ কাজ জমে আছে। পরে বেশি দেরি হয়ে গেলে সেগুলো সামলাতে হিমশিম খেতে হবে। সারাদিন খুব দৌড়াদৌড়ি করতে হবে আজ, সেই জন্য তখন শুয়ে পড়েছিল। কিন্তু শোয়ার একটু পরেই মুনতাহা এসে ওর শরীরে হাত পা উঠিয়ে দেয়। হঠাৎ এরকম হওয়াতে মাহতাবের শরীরের মধ্যে কেমন জানি করে উঠল। তার এত বছরের জীবনে এই প্রথম কোনো নারী তার এত কাছাকাছি এসেছে, তাই অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। সে কিছুটা অস্বস্তিতে তখন মুনতাহাকে সরিয়ে দিতে চাইলেও আর সরিয়ে দেয়নি। বিয়ে করা বউ তার, অবশ্যই তার উপর তার মায়াবিনীর পূর্ণ অধিকার আছে। যদিও এখন জেগে থাকলে সে কখনোই এই কাজ করতো না। তার উপরও এত ন্যাকামির করার কোনো দরকার নেই। সময়ের সাথে সাথে সব কিছু ঠিক করে নিতে হবে। যত দূরত্ব বাড়বে তত সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। আর সে এ বয়সে বিয়ে করে কিছুতেই ছোট্ট বউটার সাথে সম্পর্ক নষ্ট করতে পারবে না। কিছুক্ষণ পর মুনতাহা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। মাহতাব চোখ বন্ধ করে আছে দেখে ভেবেছে ঘুমিয়ে আছে, সেজন্য চুপি চুপি রুম থেকে বেরিয়ে ছাদে আসলো। কয়েকদিন ধরেই ও ছাদে আসতে পারেনি। ছাদে ওর ছোট্টখাটো একটা ফুলের বাগান আছে। খুব যত্ন করে আর পরিশ্রম করে সে এই বাগানটা সাজিয়েছে। নানান রকমের ফুল গাছের সমাহার সেখানে। কিছু গাছে ফুল এসেছে আর কিছু গাছে এখনো ফুল আসেনি। ও পানির লাইন অন করে পাইপ দিয়ে ফুল গাছের গোড়ায় পানি দিচ্ছে। এর মধ্যে মাহতাবও ছাদে আসলো। ওকে দেখে মুনতাহা কপাল কুঁচকে তাকিয়ে ভাবলো, মাত্রই তো ঘুমে দেখে এসেছে, এত তাড়াতাড়ি ওনার ঘুম ভাঙল কিভাবে? আর ফ্রেশই বা হলো কখন? নাকি ফ্রেশ না হয়েই ছাদে চলে এসেছে, সেটাও ও বুঝতে পারছে না। যাই হোক, সেদিক থেকে মনোযোগ সরিয়ে সে আবার গাছগুলোতে পানি দিচ্ছে আর ভালোভাবে দেখছে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। মাহতাব এসে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে মুনতাহাকে জিজ্ঞেস করল, মুনতাহা, তোমার কি ফুল গাছ খুব পছন্দের? উত্তরে মুনতাহা শুধু বলল। মাহতাব আবার মুনতাহাকে বলে, যদি তুমি চাও তাহলে অবশ্যই আমাদের বাড়ির ছাদে এরকম ফুলের বাগান করতে পারো, কোনো সমস্যা নেই। আমি নিজে তোমাকে সব ব্যবস্থা করে দেব। উত্তরে মুনতাহা কিছু বলল না, শুধু মাহতাবের দিকে একবার তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। মাহতাব বুঝতে পারছে না সে কিভাবে মুনতাহাকে আজকে বাসায় ফিরে যাওয়ার কথা বলবে। যদিও কালকেই এসেছে মাত্র, এখন যদি মুনতাহা যাওয়ার কথা শুনে অবশ্যই মন খারাপ করবে। তারপরও তো কিছু করার নেই, আজকে যে যেতেই হবে, না হলে অনেক রকমের সমস্যায় পড়তে হবে। মাহতাব আর না পেরে অবশেষে মুনতাহাকে বলে, মুনতাহা, আজকে আমাদের বাসায় ফিরতে হবে। আমার আজকের মধ্যেই কোর্টে জয়েন করতে হবে। প্লিজ কষ্ট পেও না, আমি আবার কিছুদিন পর তোমাকে এখানে নিয়ে আসবো, ওকে? মুনতাহা বেশ ঠান্ডা মাথায় উত্তর দিয়ে বলে, তো আপনি চলে যান, আপনাকে কি আমি নিষেধ করেছি নাকি? কিন্তু আমি এখন কোথাও যাব না।
মাত্রই কালকে এসেছি, এত তাড়াতাড়ি যাব না আমি। বেশ কিছুদিন থাকবো, তারপর ভেবে দেখবো কবে যাব, বুঝেছেন? মাহাতাব মুনতাহার কথা শুনে সেও কাট ভাবে বলে, দেখো মুনতাহা, তুমি চাইলে কিছুদিন নয়, সারা জীবন এই বাড়িতে থাকতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি এক রাতও আমার বউকে ছাড়া থাকতে পারবো না। এমনি বুড়ো বয়সে বিয়ে করেছে, সেজন্য বউ 3 রাত আমাকে খোঁটা দেয়। তার উপর কখন জানি আমার বউটার উপর মানুষের নজর পড়ে যায়। তাই এই অবস্থায় আমার ছোট্ট বউটাকে কোথাও একা রেখে যাওয়ার মতো রিস্ক আমি নেব না। সে যদি যেতে না চায়, জোর করে নিয়ে যাব। যদি সেভাবেও না চায় কোলে করে নিয়ে যাব। আর তাতেও যদি রাজি না হয়, তাহলে আর কি করার, সবকিছু বাদ দিয়ে শ্বশুরবাড়িতে ঘর জামাই থেকে যাব। তা বউকে কোথাও একা রেখে যাব না। এখন আমার বউ ভেবে দেখুক সে যাবে নাকি থাকবে। বলে আর এক মুহূর্ত আর দাঁড়ালো না, সোজা নিচে চলে আসলো। মুনতাহার তো মাহতাবের কথা শুনে মনে হচ্ছে কোমায় চলে গিয়েছে। সে হাসবে নাকি কাঁদবে সেটাই ভুলে গেছে। এই লোকটা এত বউ বউ করছে কেন, আর এতক্ষণ এসব কি বলে গেল? বুড়ো বয়সে বিয়ে করে কি ওনার ভীমরতি হয়েছে নাকি? ও সেটাই বুঝতে পারল না। মাহাতাব নিচে এসে শ্বশুর শাশুড়িকে ওর সমস্যাটা বুঝিয়ে বললে তারা আর দ্বিমত করেননি, কারণ তারা অনেক ভালো করেই জানেন মাহতাবের কাজের ব্যাপারে। কিন্তু মেয়ের জন্য তাদের মন খারাপ হচ্ছে। আসার পর থেকে মুনতাহা ভালো করে কথাই বলেনি তাদের সাথে, কিন্তু ওনাদের যে কিছু করার নেই। মেয়ে জামাইয়ের মধ্যে ওনারা কোনো কথা বলে সমস্যা সৃষ্টি করতে চান না। এদিকে মাহতাবের জরুরি ফোন আসলো, তাই সে কথা বলার জন্য বাইরে চলে গেল। মুনতাহার আগে ফোঁস করতে করতে নিচে আসলো। মা বাবা এই কার সাথে বিয়ে দিয়েছে, শুধু বউ বউ করছে। যদি এতই বউয়ের দরকার ছিল, তাহলে নিজেকে বুড়োর খাতায় ফেলে বিয়ে করার কি দরকার ছিল? পুরো জীবনটাই মনে হচ্ছে তেজপাতা বানিয়ে দেবে এই আধবুড়ো লোকটা। মুনতাহা এসে সোজা রুমে গিয়ে বসে রইল। মাহতাব ফোনে কথা বলা শেষ করে রুমে এসে দেখে মুনতাহা বিছানার উপর বসে রাগে ফেটে যাচ্ছে, কিন্তু তাতে তার কিছু আসে যায় না। সে পরিষ্কারভাবে বলে দিয়েছে মুনতাহাকে যে তার বউকে না নিয়ে এখান থেকে কোথাও যাবে না। এখন তাতে সে রেগে আগুন হয়ে যাবে নাকি ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে সেটা তার ব্যাপার, কিন্তু সে তার সিদ্ধান্ত থেকে এক পাও নড়বে না। এটা তার শেষ কথা। মাহতাব ওকে আরেকটু জ্বালানোর জন্য বলে, বউ, ও বউ, নাস্তা করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নাহলে আমাদের দেরি হয়ে যাবে। প্লিজ তুমি রাগ করে কান্নাকাটি করো না, আমি তোমাকে দোকান থেকে কয়েকটা ললিপপ কিনে দেবো, কেমন? মুনতাহা এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সে দাঁত কিরমির করে বলে, এই যে আধবুড়ো লোক, এত বউ বউ করছেন কেন আপনি? হ্যাঁ, ফিডার খাবেন আপনি? তখন থেকে শুধু বউ বউ করেই যাচ্ছেন। ব্যাপারটা কি? বুড়ো বয়সে কি আপনার ভীমরতি হয়েছে নাকি? মুনতাহার কথা শুনে মাহতাব জোরে জোরে হেসে দিল। সে মুনতাহার কাছে গিয়ে ফিস ফিস করে বলে, এটা কি বলছো বউ? এখন কি আমার ফিটার খাওয়ার বয়স বলো? এখন তো আমার অন্য কিছু খাওয়ার সময়। কিছুদিন পরে যেন আমার বাচ্চারা ফিটার খেতে পারে সে ব্যবস্থা তো করতে হবে। আর তুমি কিনা আমাকে ফিটার খাওয়াচ্ছ? দেখো, এমনিতেই তুমি আমাকে বুড়ো বলছো, তো এখন যদি বাচ্চা হয় আমাকে বাবা বলে ডাকতে পারবে। আর যদি বেশি দেরি করাও, তখন দেখবে যে তোমার বাচ্চারা আমাকে বাবা না ডেকে অন্য কিছু ডেকে বসবে। পরে কিন্তু তোমারই মান সম্মান যাবে, বুঝছো? মাহতাবের কথা শুনে মুনতাহার মনে হচ্ছে ওর কান দিয়ে ধোঁয়া উঠছে। এই লোক নাকি ভদ্র, তাহলে এসব কি করে বলছে? ঠোঁট কাটা লোক একটা। কালকে থেকে মুখে যা আসে তাই বলছে। ও মাহতাবকে বলে, একদম ঠিক কথাই বলেছেন আপনি। আপনার বাচ্চারা যখন আপনার মাথার চুল, কাঁচা চুলের জায়গায় পাকা চুল দেখবে, তখন দেখবেন বাবা না ডেকে নানা ডাকা শুরু করেছে, বুঝেছেন? এতে আপনারই মান সম্মান যাবে, আমার না। ওর কথা শুনে মাহতাব আবার বলে, তার মানে বউ, তুমি কি এটা বলতে চাইছো যে আমাদের আজকে থেকে বাচ্চার মিশনে নেমে পড়া উচিত? তাহলে আমি 2 পায়ের আছি, আর কোনো কথা না। আমার একমাত্র আদরের ছোট বউ যখন বলেছে, তখন সব কাজ বাদ, তাড়াতাড়ি বাসায় চলো, আমরা আজকে থেকে মিশনে নেমে পড়বো, কেমন? মাহতাবের কথা শুনে মুনতাহার কোনো দিকে না তাকিয়ে মুখে ওড়না দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ছি, এই লোক এত অভদ্র কেন? কিসব উল্টোপাল্টা কথা বলছে। বয়সের সাথে সাথে লজ্জা শরমও খেয়ে ফেলেছে। আমি যেটাই বলছি সেটারই উল্টো কথা বের করছে। ওনার সাথে আর কথা বলা যাবে না। বলতে বলতে ড্রয়িং রুমে এসে সোফায় বসলো।
আজকে আর এই লোকের সাথে কোনো কথাই বলবে না। মুনতাহা যেতেই মাহতাব মুচকি হাসল। বউটা মন খারাপ করে রেগে বসেছিল, এখন সে নিজে আরেকটু রাগিয়ে দিল, এখন না আবার ব্লাস্ট হয়ে যায় বলে সেও ড্রয়িং রুমে আসলো। আস্তে আস্তে পরিবারের সবাই ড্রয়িং রুমে উপস্থিত হলো। মুনতাহার আম্মু মিসেস সালমা বেগম টেবিলে সকলের নাস্তা রেডি করছেন। মুনতাহা নুসরাতকে সাথে নিয়ে গিয়ে টেবিলে বসল। একবারও মাহতাবের দিকে তাকায়নি। বুড়ো লোক মান সম্মানের একবারে 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। সবাই আস্তে আস্তে টেবিলে বসে পড়েছে। আসিফ আর চোখে একটু পরপর নুসরাতের দিকে তাকাচ্ছে। এখন পর্যন্ত একবারও কথা হয়নি তার সাথে। আসিফের এইভাবে বারবার তাকানোতে নুসরাতের বেশ অস্বস্তি হচ্ছিল, তাই সে আর সামনের দিকে তাকায়নি, মাথা নিচু করেই খাচ্ছে। নাস্তা করা শেষে মাহতাব তৈরি হওয়ার জন্য মুনতাহার রুমে চলে গেল। মুনতাহা উঠছে না দেখে নুসরাত ওকে বলে, ভাবি দেরি হয়ে যাচ্ছে তো তৈরি হয়ে নাও, মন খারাপ করো না, ভাইয়াকে বলবো তোমাকে নিয়ে আবার আসতে, ওকে? বলে সেও তৈরি হতে চলে গেল। মিসেস সালমা বেগম মেয়ের কাছে এসে ওর কপালে চুমু দিয়ে বলেন, মা, মন খারাপ করিস না, জামাইয়ের নাকি জরুরি কাজ আছে, তাই যেতে হবে। কিন্তু তোকে সে কিছুতেই এখানে রেখে যেতে চাইছে না। তুই চিন্তা করিস না, আমরা ওকে বলে দিয়েছি যেন তোকে নিয়ে আবার এখানে তাড়াতাড়ি চলে আসে। তাছাড়া আমরা 2 দিন পর তোকে দেখতে যাব, কেমন? মায়ের কথা শুনে মুনতাহার চোখ ছলছল করে উঠল। সে অভিমান নিয়ে মাকে বলে, ভালোই তো হয়েছে তাই না বলো? তোমাদের ঘাড়ের বোঝা ছিলাম আমি, তাই তাড়িয়ে দিয়ে বিদায় করে দিয়েছো আমায়। এখন তো তোমরা শান্তিতে আছো, আর ওই লোকটা আমাকে মানিব্যাগের মতো যেখানে খুশি নিয়ে যাবে। খুশি তো এবার তোমরা বলো? বলে ধপাধপ পা ফেলে রুমে চলে গেল। মেয়ের কথা শুনে মিসেস সালমা বেগমের চোখেও পানি চলে আসলো। মেয়ে যে কতটা অভিমান করেছে, তাদের সাথে কতটা কষ্ট পেয়েছে, সেটা তারা ভালো করেই জানেন। কিন্তু ওনাদের যে কিছু করার নেই। তিনি মনে মনে আল্লাহর কাছে চান যেন খুব তাড়াতাড়ি যেন সব কিছু ঠিক হয়ে যায়। প্রায় 1 ঘন্টার মধ্যে ওরা বাসায় এসে পৌঁছালো। মাহতাব ওদেরকে বাসায় দিয়ে কিছু জরুরি ডকুমেন্টস নিয়ে কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এমনিতেই 3-4 দিন কোর্ট থেকে ছুটি নেওয়ার কারণে অনেক কাজ পিছিয়ে গেছে। তার উপর বিভিন্ন ক্লায়েন্ট ফোন দিচ্ছে বারবার, তাই তো কোনো রকম পৌঁছে জরুরি সব কাগজ নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে। মুনতাহা বোরকা খুলে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। উপরে তার একা একা ভালো লাগছে না। ওর শাশুড়ি মিসেস হাফসা বেগম রান্না করছেন। এই বাড়িতে আর তেমন কেউ নেই। আগে ওরা 3 জন, আর এখন সাথে মুনতাহা যোগ হয়েছে। মুনতাহা আসতেই ওর শাশুড়ি মা এসে ওর মাথায় হাত বুলিয়ে বলে, মুনতাহা মা, আমি জানি তোমার খুব মন খারাপ, কারণ কি বাবার বাসায় গিয়েছো, আর আজকে আমার ছেলেটা তোমাকে নিয়ে আসলো। তুমি ভুল বুঝো না মাহতাবকে। এই 3-4 দিন ছুটি নেওয়ার কারণে ওর খুব প্রেশার পড়েছে কাজে, তাই বাধ্য হয়েই তোমাকে নিয়ে এসেছে। আবার তোমার যখন যেতে ইচ্ছে করবে ওকে বলো, ও গিয়ে দিয়ে আসবে, কেমন? মুনতাহা উত্তরে শুধু আচ্ছা বলল। মুনতাহা নতুন, তাই ওর শাশুড়ি কোনো কাজ করতে দিচ্ছে না। কিন্তু এইভাবে কি নিরামিষ হয়ে মতো বসে থাকা যায়? তাই সে রুমে চলে আসলো। রুমে আসতেই ওর মনে পড়লো ওর তো মোবাইল নামক বস্তু আছে। এত ঝামেলার জন্য তো সেটা ভুলেই গিয়েছিল। মুনতাহা দৌড়ে গিয়ে ওর পার্স ব্যাগ থেকে মোবাইলটা বের করে ফেসবুকে ঢুকে গল্প পড়া শুরু করলো। ওর গল্প পড়তে ভীষণ ভালো লাগে। অন্তত এখনকার এই একাকী সময়টা তো কেটে যাবে। তাই আপাতত একটা রোমান্টিক গল্প পড়ায় মন দিল। মুনতাহা গল্প পড়ছে আর ভাবছে, গল্পের নায়কগুলো কত সুন্দর, হ্যান্ডসাম, কত কেয়ারিং হয়, তাদের নায়িকাদের কত ভালোবাসে। আর আমার কপালে জুটেছে একটা বয়স্ক বুড়া উকিল। জীবনটাই বেদনার আমার, ধুর। যদিও তার উকিল সাহেব যথেষ্ট সুন্দর আর স্মার্ট, সেজন্য বয়সটা এতটা বোঝাও যায় না। কিন্তু তারপরেও তার মতো এত সুন্দর কম বয়সী একটা মেয়ের সাথে ওই বুড়ো লোকটাকে কি মানায়? চেয়েছিলাম গল্পের নায়ক, আর জুটেছে মামার ক্যারেক্টার। একেই বলে ভাগ্য। ওর এসব ভাবনার মাঝেই হঠাৎ করে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো ওর ফোনে। ও ভালো করে নাম্বারটা খেয়াল করলো, কিন্তু পরিচিত মনে হচ্ছে না, তাই ইচ্ছে করে কল রিসিভ করেনি। এর মধ্যে আবার কল এলো, এবারও রিসিভ করলো না। কিন্তু যখন দ্বিতীয়বার কল এলো তখন আর রিসিভ না করে পারল না।
ও রিসিভ করে হ্যালো বলার আগেই ওপাশ থেকে মাহতাব বলে, বউ, তুমি নাকি আমায় খুব মিস করছো। আমি কি বাসায় চলে আসবো বলো? এমনিতে আমার ছোট্ট সুন্দরী বউটাকে রেখে কোনো কাজে মনে বসছে না। তার উপর তুমি আবার সকালে বললে তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার মিশনে নেমে পড়ার জন্য। এখন মনটা শুধু বউ বউ করছে, কি করব বলো? উত্তরে মুনতাহা বলে, এতই যখন বউয়ের পাগল তাহলে বউকে পকেটে নিয়ে ঘুরলেই তো পারেন, শুধু শুধু বাড়িতে রেখে যাওয়ার কি দরকার? ওর কথা শুনে মাহতাবের খুব হাসি পেলেও সেটা চাপিয়ে রেখে সে বলে, তুমি তো দেখছি ভীষণ বোকা বউ। যেখানে এখন বউকে বুকে নিয়ে শুয়ে থাকার কথা, সেখানে তুমি পকেটে নিয়ে করতে বলছো। অবশ্য তাতে আমার কোনো সমস্যা নেই, যদি তুমি চাও রাতে তোমাকে বুকে নিয়ে ঘুমাবো আর দিনের বেলায় পকেটে নিয়ে ঘুরবো। ব্যাপারটা দারুণ হবে, তাই না? মুনতাহা বুঝতে পেরেছে এই লোক এখন ওই উল্টাপাল্টা কথা বলে ওকে লজ্জায় ফেলবে, তাই সে কথা ঘুরিয়ে মাহতাবের উদ্দেশ্যে বলে, আপনার নাকি কাজের চাপে নিঃশ্বাস নেওয়ার সময় নেই, তো এখন কি অক্সিজেন দিয়ে এইসব আজে বাজে কথা বলছেন নাকি আপনি? ওর কথা শুনে মাহতাব বলে, গত পরশুদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার অক্সিজেন বউ। আমার আর কোনো অক্সিজেনের দরকার নেই, বুঝছো? তুমি শুধু আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে থেকো, তাতেই হবে। এমনিতে বুড়ো হয়ে গেছে, কিছুদিন পর যখন কাচতে কাচতে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, তখন সেগুলো তো তোমাকে পরিষ্কার করতে হবে, তাই না বলো?